এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে। আমি শত চেষ্টা করেও গত কয়েক বছরে আমার নিজের মায়ের ভাবনা চিন্তাকে আমি পরিবর্তন করতে পারিনি। প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে আমি আমার মাকে বলি যে মা, সকালবেলা বাড়ির যা নোংরা আবর্জনা মিউনিসিপ্যালিটির যে নির্দিষ্ট যে ভ্যাট সেখানে ফেলবে, অথবা বাড়ির বাইরে যখন ওরা বাঁশি বাজিয়ে আসবে তখন ফেলবে তাদের হাতে, তাদের দিয়ে দেবে। মা আমার কথা শুনে না। মা কি করে, একেবারে ভোরবেলা উঠে রাস্তার পাশে প্লাস্টিকে করে ফেলে দেয়। বেলা বাড়তে না বাড়তেই গরু, ছাগল, কুকুর তারা রাস্তার পাশে এসে সেই সমস্ত প্লাস্টিকগুলোকে ছিঁড়ে ফেলে আরও যেন আবর্জনাময় করে তোলে গোটা ওই বাড়ির সামনের এলাকা। এমনটা তো হওয়ার কথা নয়। আপনি আমি মুখে বলছি এতখানি সচেতন আমরা নাগরিক, আমরা সচেতনতার সঙ্গে কত কিছু কাজ করি, এটাই কি আমাদের সচেতনতা? অর্থাৎ আমি আমার বাড়ি থেকেই যদি সচেতনতাকে সঠিকভাবে গড়ে তুলতে না পারি, তাহলে সামগ্রিক এবং সার্বিকভাবে এই গোটা সমাজকে আমি কি বার্তা দেব? আজকের যে অনুষ্ঠান, চলো বর্জ্যমুক্ত শহর গড়ি, কেন প্রয়োজন, কতখানি প্রয়োজন। আর যদি বর্জ্য মুক্ত করি, তাহলে সেই বর্জ্য, যে বর্জ্য আপনি আমি বাড়ির বাইরে ফেলে দিচ্ছি, সেই বর্জ্যকে কি আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি না? যদি কাজে লাগাই, তাহলে কিভাবে কাজে লাগাবো, কোন পদ্ধতিতে কাজে লাগাবো, এবং সেই পদ্ধতি যদি ঘুরে ফিরে আমাদেরই উপকার করে, তাহলে ক্ষতি কোথায়? আজ এই নিয়ে এক্সপ্রেস অনলাইনে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি পরিবেশবিদ এবং দুর্গাপুর সাগরভাঙা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী রাজীব চ্যাটার্জি। রাজীববাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি এক্সপ্রেস নিউজ চ্যানেলের প্রত্যেককে এবং সেই সঙ্গে রাজশেখরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা বিষয় নিয়ে প্রোগ্রাম করার জন্য। সত্যি খুব প্রয়োজন। পরিবেশ আপনার আমার সবার জন্য, আমরা কিন্তু পরিবেশের বাইরে নয়। চ্যানেল কর্তৃপক্ষ এরকম অনুষ্ঠান বারবার করুক, এটা আমি চাইব। একদমই। শুরুতে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সমাজের জন্য এই প্রয়োজন খুব দরকার। একেবারে ঠিক তাই। আমাদের এক্সপ্রেস অনলাইনের কাজ কিন্তু শুধুমাত্র রাজনৈতিক তর্ক, বিশ্লেষণ, যুক্তি এমনটা নয়। সমাজকে সঠিক পথে পরিচালিত করাটাও কিন্তু এক্সপ্রেস অনলাইনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ। সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই অনুষ্ঠান। সারাদিন ভর আপনার আমার বাড়ি, হোটেল, হসপিটাল এবং আরও দোকানপাট, সারাদিনের যে বর্জ্য তারা কোথায় ফেলেন? রাস্তার ধারে। আপনাদের একটু ছবি দেখাই, দিনভরের ছবি। এই ছবি নিঃসন্দেহে আপনাদের কারো কাছেই অপরিচিত কিছু নয়। আপনি যেখানেই যাবেন, আপনি দুর্গাপুর যান, আসানসোল যান, রানীগঞ্জ যান, পানাগড় যান, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আপনি যে কোনো শপিং মল, রাস্তার পাশে যে কোনো জায়গায় আপনার বাড়িতে কাজ হয়েছে, আপনি সমস্ত জঞ্জাল নিয়ে একেবারে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনি রাস্তার পাশে ফেলে রাখলেন। দায় এবং দায়িত্ব কার? না মিউনিসিপ্যাল কর্পোরেশনের। দায় দায়িত্ব কার? না পঞ্চায়েত, পুরসভার। কেন? সব দায়িত্ব সরকারের, আপনার কোনো দায়িত্ব নেই। আপনি এই সমাজের, আপনিও খাওয়া দাওয়া করেন, সকাল হতে না হতেই আপনি প্রাতঃকৃত্য সারেন, আপনি এই সমাজের একজন সচেতন নাগরিক, আপনি ব্যবসা করেন কিংবা চাকরি করেন, তার মানে তো এই সমাজের প্রতি আপনারও কিছু দায়িত্ব আছে। আপনার কি দায়িত্বটা এটাই? আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গত কয়েকদিন ধরে বিভিন্ন ছবি আমরা সংগ্রহ করেছি। দেখুন,
দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভ্যাট ময়লা ফেলা আছে, সেখানে কুকুর গরু কিভাবে সেই ময়লাগুলোকে বাইরে নিয়ে আসছে এবং কি অপরিচ্ছন্ন, কিভাবে দূষণযুক্ত একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা যেখানে স্মার্ট সিটির কথা ভাবছি, আমরা নিজেদের স্মার্ট বলে বড়াই করছি, আমরা ফ্যাশন নাকি আমরা কেদা দুরস্ত, এটাই কি আমাদের পরিচয়? আমরা ফিরে আসছি নিউজ স্টুডিওয়। যখন এই ধরনের জঞ্জাল, তখন কিন্তু সরকারিভাবে যথেষ্ট কিন্তু জায়গাও আছে, সরকারিভাবে তারা নির্দিষ্ট একটি জায়গা করেছেন। কোন জায়গা না, যেখানে আপনি আপনার এই ময়লা এই আবর্জনাগুলি আপনি ফেলবেন। আপনাদের কাছে একটু সেই ছবিটাও দেখাই যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা যে কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা কিভাবে একটি করে নির্দিষ্ট জায়গা দেয়। দেখুন, একটি অপচনশীল বর্জ্যের জন্য ড্রাই ওয়েস্ট, একটি পচনশীল বর্জ্যের জন্য সুন্দরভাবে একটি সবুজ পচনশীল, নীল অপচনশীল বর্জ্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে। আপনাদের একটু পরে এই ছবি দেখাতে দেখাতে আপনাদের আমি দেখাবো, এই ছবি যখন আমরা সংগ্রহ করছি, আমি নিজে অন্তত পক্ষে এই ছবি সংগ্রহ করতে গিয়ে কোথাও আমি দেখিনি স্যার যে ভ্যাটগুলো পরিপূর্ণ আছে, সব কিন্তু ফাঁকা। অধিকাংশ জায়গায় আমি গত রাত্রেও বেশ কিছু ভ্যাট দেখেছি ফাঁকা, মানে সেখানে ফেলার মতো সময় আপনার নেই, আমার নেই, আমরা এতখানি ব্যস্ত। তাহলে সরকার আপনার জন্য ব্যবস্থা করছে আর আপনি আমি এত দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করছি। এটাই আমরা বলবো বড়াই করে যে আমরা সমাজের একজন সচেতন নাগরিক। দেখুন ভ্যাট, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিজস্ব ভ্যাট, ঠিক তার পাশেই দেখুন কিভাবে দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে পাশেই এত এত নোংরা ফেলে রেখেছে। এটাই কি আমাদের সমাজের প্রতি কর্তব্য? আমরা ফিরে আসছি নিউজ স্টুডিওয়। এই ছবি আমরা একের পর এক বিভিন্নভাবে দেখতে থাকবো আর তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব। স্যার, আমি প্রথমেই বলি যে আমরা বর্জ্যমুক্ত চলো শহর গড়ি এমন একটা স্লোগান ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এই স্লোগান নিয়ে বিভিন্ন ভাবে আপনারা যারা আছেন সমাজের বিশিষ্ট নাগরিক, প্রশাসন সকলে মিলে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমার বক্তব্য স্যার এবং আমার একটা প্রশ্ন যে এই ভাবনাটা আমাদের আনতে হবে কেন, সরকারকে আনতে হবে কেন? সরকার তো নির্দিষ্ট জায়গায় জায়গায় সবকিছু তৈরি করে রেখেছে। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা যখন নিজেদের আধুনিক নয় অত্যাধুনিক বলছি, একদম একদম আমরা আল্ট্রা মডার্নের কথা বলছি, সেখানে এখনো পর্যন্ত আমাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে স্যার। হ্যাঁ, একদমই। দেখুন, মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে রাজশেখর, দেখো একটা জিনিস, যে সরকার যদি বলে কোনো নির্দেশ, মানে সরকার আইন করে কাজটা করতে পারবে না, কাজটা আসছে ভিতর থেকে, ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট। যদি কোনো হৃদয় দিয়ে আমরা পরিবেশকে যদি হৃদয় দিয়ে না ভালোবাসতে পারি, যদি মনে করি যে এই বাড়িটা, এই যে এইটুকু আছে এইটা আমার বাড়ি, এর বাইরেটা আমার কোনো এলাকা নয়, এটা হচ্ছে ভাবি যে বাইরের এলাকা, ফেলে দিই, তাহলে কিন্তু আমার কি হবে, পরিবেশকে আমরা সুন্দর করতে পারবো না। আপনাদের যে ট্যাগলাইন চলো বজ্রমুক্ত শহর গড়ি, আমরা কিন্তু করতে পারবো না। আমার বাড়ির ভিতরটা যেমন আমার দায়িত্ব আছে, ঠিক বাড়ির বাইরেটাও আমার দায়িত্ব, এটা আমার শহর, এইটা মনে করতে হবে। তার জন্য আমাদের অনেক চিন্তাভাবনা করতে হবে। সেই চিন্তাভাবনার মধ্যে আমরা গতকালই একটি আলোচনা সভায় ছিলাম আর কি, রাজশেখর তুমি জানো নিশ্চয়ই আলোচনা সভাটি। সেই আলোচনা সভায় বেশ আলোচনা হয়েছে, বেশ কনক্লেভ হয়েছে, অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন সেখানে আমরা এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি। আমি যেটা জানতে চাইছি যে আপনারা গতকাল একটা আলোচনা সভা করেছেন, আগামী দিনে আমি যতদূর জানি আপনারা আরো বিভিন্ন রকম আলোচনা সভা কনক্লেভ আপনারা করবেন। আমার প্রথম প্রশ্ন, আমার এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এমন একটা ভাবনা আপনারা নিয়ে এলেন কেন? তার মানে কি আপনারা কোথাও ভাবছেন যে গোটা শহর জুড়ে আজকে সত্যিই বর্জ্যযুক্ত শহর? কেন আচমকা এই ধরনের ভাবনা আপনাদের মধ্যে এলো? দেখুন, সরকারের কাজ করবে, কিন্তু আমরা হচ্ছি পাবলিক, জনসাধারণ, আমাদেরও দায়িত্ব শহরটাকে ভালোবাসা। আশেপাশের শহর, মানে যখন বাইরে যাওয়া হয়, বাইরে গিয়ে যখন দেখি শহরগুলো ঝকঝকে, সেখানে দুর্গাপুরের এরকম রাস্তার পাশে ভ্যাট, দুর্গাপুর বা সিউড়ি বা আশেপাশে যে কোনো শহরেই বলুন, রাস্তার পাশে ভ্যাট দেখি তখন খুব কষ্ট হয়। তা এই নিয়েই আমরা কয়েকজন, আমাদের কাউন্সিলর ছিলেন, ছবি দিয়েছিলেন, তার সঙ্গে ডক্টর ছবিনন্দী ছিলেন,
কবিরা ছিলেন, এরা ছিলেন, এরা মিলে একটা আলোচনা সবার আলোচনা চিন্তা ভাবনা করি যদি আমরা সব একসঙ্গে মিলে কাজটা করতে পারি। এবং সেখানে কোনো একটি বেসরকারি কোম্পানিও খুব সহযোগিতা করেছে। আমরা একটি কনক্লেভ করলাম এবং আমরা বিভিন্ন আমাদের মাস্টারমশাইরা ছিলেন, দিদিমণিরা ছিলেন, তারা সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন কি করে আমার ওয়ার্ডটা পরিষ্কার রাখতে পারি। আমি পুরো শহরটাকে ভাবতে বলছি না, আমাদের যে মেন কনসেপ্ট ছিল যে আমরা বিধাননগরের এই যে দুটো ওয়ার্ড আছে এই দুটো ওয়ার্ডকে মডেল ওয়ার্ড তৈরি করি, যে বর্জ্যমুক্ত করে ফেলি। তারপর একে দেখিয়ে মানে এই দুটো ওয়ার্ডকে দেখিয়ে বাকি সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। একদম সবাইকে দেখাবো, দেখুন এরকমভাবে আমরা করতে পেরেছি, বাকিরাও এভাবে এগিয়ে আসুন। কেননা জনসাধারণ যদি এই বিষয়ে জাগ্রত না হয়, সরকারের পক্ষে কেন কারোর পক্ষেই করা সম্ভব না। কাজেই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে জাগরুক করা, তাদের মধ্যে সচেতনতা নিয়ে আসা এবং সবথেকে বড় কথা শহরটাকে আপনার এই ভালোবাসাটা নিয়ে আসা। এর জন্যই কিন্তু আমাদের কালকের অনুষ্ঠানটা মেনলি আয়োজন হয়েছে। এই যে আপনি শুরুতে বললেন যে আমরা শুরু করছি যে একটা ওয়ার্ড থেকে এবং ধীরে ধীরে এই জনসচেতনতাটা আমরা আরো অন্যান্য ওয়ার্ডেও ছড়িয়ে দেবো, অন্যান্য গ্রামে ছড়িয়ে দেবো, পল্লীতে ছড়িয়ে দেবো, বস্তিতে ছড়িয়ে দেবো। এই যে শুরুটা হচ্ছে যে চলো বর্জ্য মুক্ত শহর গড়ি বা দুর্গাপুর গড়ি বা গ্রাম গড়ি, কিন্তু গ্রামের ক্ষেত্রে একটা অনেকগুলো সমস্যা এক্ষেত্রে রয়ে যায়, কিন্তু শহরের ক্ষেত্রে আমরা কিন্তু একটু চেষ্টা করলে এটা কিন্তু করতে পারি, একদম করতে পারি। ঠিক আপনাদের প্ল্যানিংটা কি আমি একটু ভালো করে জানতে চাইছি, যে সামগ্রিকভাবে আমি ছোট ছোট করে প্ল্যানিংয়ে পরে আসব। আপনাদের প্ল্যানিংটা কি বর্জ্যমুক্ত শহর গড়তে? আমি আপনাদের প্ল্যানিং হোক বা সামগ্রিক প্ল্যানিং হোক, বর্জ্যমুক্ত শহর গড়তে গেলে আদতে কি কি করা প্রয়োজন, কোন কোন দিকে সাধারণ মানুষের নজর দেওয়া উচিত? স্যার একদম আপনি সরি তুমি বলে ফেলি যে প্রথম কথা যেটা দরকার, মানে আমরা যদি আমাদের শহরটাকে পরিচ্ছন্ন দেখতে চাই, পরিষ্কার দেখতে চাই, প্রথম কাজটা হচ্ছে যে জনগণকে এগিয়ে আসতে হবে এবং সেখানে আমাদের যেটা মেন জায়গা বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল এই যে ওয়েস্টগুলোকে আলাদা করতে হবে। আলাদা করে সেটা পৌরসভা সংগ্রহ করুক বা আমরা নিজেরা, মানে আমাদের যে কালকে যে মডেল দুটো দেওয়া হয়েছে সেই মডেল দুটো খুব ভালো মডেল, মানে আমরা নিজেরাই করতে পারি এবং সেখান থেকে যেটা হতে পারে যে জেনারেল পাবলিক মানে একদম জনসাধারণ সেটা থেকেও পয়সা ইনকামের কথা ভাবতে পারে। কাজেই আমার মনে হয় যে আমাদের যে মডেলগুলো কালকে নিয়ে আলোচনা হয়েছে সেটা খুব ইকোনমিক্যালি ফেভারেবল হবে এবং পৌরসভার পক্ষে যেমন লাভ হবে সেরকম জনসাধারণের পক্ষেও খুব উপকারী হবে বলে আমাদের মনে হয়। আমি বলছি স্যার, এটা তো আপনারা এক একজন এক এক রকম ভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন। আমি জানতে চাইছি যে আপনারা মূলত মানে ঠিক কি কনসেপ্টে আপনারা ওভারঅল বর্জ্যমুক্ত করতে চাইছেন? দেখুন, একটা কনসেপ্ট হচ্ছে সরকারিভাবে যেটা উদ্যোগ যে তারা বিভিন্ন জায়গায় ভ্যাট তৈরি করেছে। আমি চাইবো আমাদের দর্শক বন্ধুদের কাছে একটু ভ্যাটের ছবিগুলো দেখাতে, তাহলে আমার মনে হয় আমাদের আলোচনার জায়গাটা আরো অনেক বেশি করে স্পষ্ট হয়ে যাবে। একটা আমরা ভ্যাট দেখতে পাচ্ছি, একটা ব্লু ভ্যাট, একটা হচ্ছে গ্রিন ভ্যাট, এবং এছাড়া আমরা বড় বড় ভ্যাটগুলো দেখতে পাচ্ছি। যে এই যে স্যার ভ্যাটগুলো দেখতে পাচ্ছি, এখানে নোংরাগুলো ফেলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গোটা নোংরাটা এক জায়গায় ফেলছে। ঠিক একটু পরে আবার আমরা যে ভ্যাটগুলো দেখবো, যে ভ্যাটগুলোতে আবার নীল আর সবুজ, যেখানে আলাদা আলাদা করে সেখানে বর্জ্যগুলোকে ফেলা হচ্ছে। এর ফারাকটা কি স্যার? এটার ডেফিনিশনটা কি আমরা একটু জানতে চাই। কারণ স্যার আপনি জানেন এবং আমাদের দর্শকরাও জানেন যে বেশ কয়েক বছর আগে থেকে কিন্তু দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা বিভিন্ন জায়গাতে বালতিগুলো বাড়িতে বাড়িতে দিয়েছে। এখন সেই বালতিগুলো কোনো ক্ষেত্রে ব্যবহার হয়, আবার কারো কারো বাথরুমে ব্যবহার হয়, কারো কারো আবার সেগুলো বাড়িতে টব সাজানোর কাছে ব্যবহার হয়। ঠিক আছে, আমরা জানতে চাইছি স্যার যে আমি প্রেজেন্টেশনের কথায় পরে আসব, বর্জ্যমুক্ত শহর গড়তে আমাদের ঠিক কি কি করা উচিত, এবং যে ছবিটা আমরা দেখাচ্ছি আমি চাইবো যে আপনি যখন বলবেন আমরা আরেক দিকে সেই ছবিটা দেখাবো। এক জায়গাতে সবটা ফেলা হচ্ছে, আবার আরেক জায়গাতে দুটোকে আলাদা আলাদা করে ফেলা হচ্ছে। অনেকে জানেই না যে কোনটা পচনশীল আর কোনটা পচনশীল নয়। এটার প্রয়োজনীয়তাটাই কি আছে, কার্যকারিতা কি আছে, ঠিক একটু ডিটেলসে স্যার জানতে চাই। একদম সেটা নিয়ে বলতে গেলে প্রথমেই বলি যে দেখুন, পচনশীল বর্জ্য মানে যেটা পচে যাবে, একদম পচে যাবে, যেখান থেকে সার তৈরি হবে।
তা আর যেগুলো নন বায়োডিগ্রেডেবল অর্থাৎ অপচনশীল সেগুলো হচ্ছে যেমন প্লাস্টিক বা এই জাতীয় দ্রব্য যেগুলো পচবে না। তা আমাদের যেটা করতে হবে মানে মেন উদ্দেশ্য বারবার বলছি আমরা, যেটা আমরা ওয়ার্ডে চিন্তা ভাবনা করেছি, মোটামুটি কালকে যে রূপরেখাটা তৈরি হয়েছে, বিভিন্ন ফ্ল্যাট আছে, আমাদের বিধাননগরে হাউজিং সোসাইটি আছে, তারা প্রত্যেকে বলেছেন, অনেকগুলো হাউজিং সোসাইটি আছে, তারা প্রত্যেকে বলেছেন যে কিভাবে তারা করবেন। তা সেটা নিয়ে মেন যে কথাটা হয়েছে আমাদের, যে প্রত্যেকটা বাড়ি থেকে যখন বর্জ্যটা বেরোবে সেটা দুটো ভাগ হয়ে বেরোবে, মানে পচনশীল এবং অপচনশীল। যদি আমরা দুটোকে একসঙ্গে মিশিয়ে ফেলি, এটা পৌরসভার পক্ষে বারবার যেটা বলা হচ্ছে, পৌরসভার পক্ষে সম্ভব নয় এটাকে ডিসক্রিমিনেট করা, আলাদা করা, সম্ভব নয়। এটা করতে গেলে খুব মুশকিল, ওদের ব্যয় সাপেক্ষ, অনেকখানি ব্যয় সাপেক্ষ। বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স যখন সেপারেশন করবো, ইট ইজ ভেরি কস্টলি। এই কস্টিংটা সামলানো পৌরসভার পক্ষে সম্ভব নয়। তাই আমাদের যে কতগুলো প্ল্যানিং দিয়েছি, সেই প্ল্যানিং গুলো কিন্তু খরচ সাপেক্ষ বলতে কি স্যার সেটা বাড়িতেই নাকি বাড়ির বাইরে এসে খরচ? বাইরে খরচ সাপেক্ষ পৌরসভার জন্য। আচ্ছা, পৌরসভা যখন ডাম্পিং গ্রাউন্ডে ফেলবে, এখন তো ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা প্রচুর, আপনি জানেন, দুর্গাপুরের বাসিন্দা হিসেবে সবাই জানি আমরা, যে কোনো শহরেই ডাম্পিং গ্রাউন্ডের প্রচুর সমস্যা। ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে আমি স্যার বলছি যে ডাম্পিং গ্রাউন্ডের আগে আমরা দেখুন যে ছবিটা দেখাচ্ছি, যে এখানে হচ্ছে একটা জায়গায় হচ্ছে যে আপনি যদি জানেন তাহলে পচনশীল আর অপচনশীলটা আপনি এক জায়গা দুটো জায়গাতে ফেলতে পারছেন। আবার আরেকটা যে ছবি আমরা একটু আগে দেখছিলাম যে এক জায়গাতে সবকিছু ফেলে দিচ্ছে। ঠিক, তার মানে যখন এটা ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে তখন কি তাহলে যেটাতে সবকিছু আছে সেটাও ফেলে দেওয়া হচ্ছে, আর যেখানে দুটো জিনিস আছে সেখানে গিয়েও ফেলে দেওয়া হচ্ছে? তাহলে আপনার আমার ভাগ করে লাভটা কি যদি মিউনিসিপ্যালিটি এক জায়গাতেই সবটা ফেলে দেয়? একদম স্যার, মানে একদমই রাজশেখর, এটা পৌরসভা যে ডাম্পিং গ্রাউন্ড সেখানে গিয়েও দেখেছি পচনশীল অপচনশীল একসঙ্গেই প্রায় মিলেমিশে যাচ্ছে, মানে একদমই আলাদা করা হচ্ছে এরকমটা পুরো হচ্ছে না, করতে পারছে না। ঠিক আছে, এটা মানে পৌরসভার যারা আছেন তারাই খুব ভালো করে বিষয়টা বলতে পারবেন, কিন্তু আমি যেই দেখেছি যেটা সেটা কিন্তু প্রায় মিশে যাচ্ছে। সিস্টেমটা হওয়া উচিত যে ওখানেও দুটো পার্ট, ওখানে দুটো পার্ট একদম, এবং দুটো পার্ট শুধু নয়, এখান থেকে পৌরসভা প্রচুর ইনকাম করতে পারে, পৌরসভা প্রচুর ইনকামের জায়গা এটা। আচ্ছা, মানে নন বায়োডিগ্রেডেবল থেকে ইনকামের জায়গা আছে, আর বায়োডিগ্রেডেবল থেকে ইনকাম প্রচুর পরিমাণে করতে পারে, যেটা কিন্তু আমার ইন্দোর শহর করে দেখিয়েছে বা পুনে শহর করে দেখিয়েছে। মেন সমস্যা কিন্তু আমাদের দেখুন, যে সমস্যাটা মেন, যেটা মানে মেন প্রবলেম হয়, আমি যেটা নিয়ে একটু কাজকর্ম করেছি সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, অর্থাৎ যেটা পচনশীল বর্জ্য। পচনশীল বর্জ্যে কি হয় না, দেখুন একটু জানবো যে পচনশীল বর্জ্যের মধ্যে কি কি পড়ে। আচ্ছা, পচনশীল বর্জ্যের সম্বন্ধে যেটা পড়ে, খুব পৌরসভা কালকে আমি দেখলাম লিফলেট বানিয়েছে, খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। যেমন ধরুন তরকারির খোসা আপনার থাকলো, বা আপনার বিভিন্ন জীবজন্তুর যে মল বা এই জিনিসপত্রগুলো, বা ধরুন আপনার মানে পাতা, গাছের পাতা, বা এই সমস্ত যেগুলো পচে যায় মেনলি, ঠিক আছে, যেগুলো পচে যায়, বা খাবার যেগুলো ফুড যেগুলো খেলেন, খাবারের বর্জ্য, মানে মাংসের হাড়, মাছের কাঁটা, এগুলো। তা এইগুলো থেকে কিন্তু আমরা খুব ভালো সার তৈরি করতে পারি, এবং সেই সারটা হবে জৈব সার। এবং তার সব থেকে বড় অ্যাডভান্টেজ, আমরা যে এখন খাবার খাচ্ছি, যে ফুডগুলো খাচ্ছি, ম্যাক্সিমামটাই কিন্তু কেমিক্যাল সার দিয়ে করা, কেমিক্যাল সার, ফলে শরীরের মধ্যে খুব ক্ষতি হয়। একজন পরিবেশবিদ হিসেবে বলতে পারি, এবং কেমিস্ট্রি বিষয় যেহেতু আমার আছে সেটা বলতে পারি, এটা খুব শরীরে ক্ষতি করে, যেটা আমাদের দীর্ঘ, এই জন্য এত রোগ, আমাদের রোগের প্রাদুর্ভাব কিন্তু এই কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার জন্য। কিন্তু আমরা যদি এই জৈব সারটা তৈরি করতে পারি, তাহলে কি হবে না, জৈব সার তৈরি করতে পারলে জৈব সার ব্যবহার করে আমার জমিতে দেওয়া হবে, এবং আমি নিজে করি, আমি নিজে জৈব সার তৈরি করি। সাধারণ মস্তিষ্কে তো আমার এটাও মনে হতে পারে, আপনার দাবি অনুযায়ী যে এখন ম্যাক্সিমাম কেমিক্যাল খাবারের মধ্যে, একদম, তাহলে ওই খাবার থেকে আপনি বলছেন সার তৈরি হবে, তো সেই সারটা কতটা ভালো হবে? অ্যাকচুয়ালি ঠিকই বলেছেন, সে সারের মধ্যে যে কেমিক্যাল থাকবে না এমন কথা নয়, কিন্তু আমরা যে, কারণ ওইটাই তো দূষিত হয়ে আছে, কিন্তু তাহলেও কিছুটা তো বায়োডিগ্রেডেবল হচ্ছে। মানে আমার যে সারটা তৈরি করছে, সে সারটা তৈরি করছে ব্যাকটেরিয়া মেনলি, সেই ব্যাকটেরিয়া যে সারটা তৈরি করবে, সেখানে যে কেমিক্যালসগুলো আছে সেগুলোর থেকে আমার যে জৈব পদার্থ, সেইখান থেকে সারটা তৈরি হচ্ছে মেনলি। যদিও তার মধ্যে কেমিক্যালস একদম মিশে থাকবে না আমি বলতে পারি না, কখনোই বলতে পারি না, কিন্তু তুলনামূলক কম পরিমাণে কেমিক্যালস থাকবে। এটা হচ্ছে পচনশীলের ক্ষেত্রে। অপচনশীলের ক্ষেত্রেও আমরা করতে পারি, যেমন আমরা ইকো ব্রিক্স তৈরি করতে পারি। কালকে একজন ম্যাডাম দেখালেন খুব সহজে ইকো ব্রিক্স তৈরি করা যায়, কিভাবে করবেন, এবং সেটা কিন্তু আপনার ঘর থেকেই নিয়ে চলে যাবে। আপনি যদি একটা নাম্বার আছে আমরা দিতে পারি, আমি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যদি আপনি গিয়ে নিজেকে রেজিস্টার করেন, তাহলে আপনার ঘর থেকে ইকো ব্রিক্স নিয়ে যাবে,
কিচ্ছু না, ইকোব্রিক্স বানানো খুব সহজ, যে কেউ বানাতে পারে। কীভাবে বানাবেন না, আপনি একটা ফাঁকা বোতল নিলেন, বোতল নিয়ে তার মধ্যে কি করবেন না, প্লাস্টিকের যে টুকরোগুলো হয়, আমরা ঘরে যে প্লাস্টিকগুলো হয়, সেই প্লাস্টিকগুলোকে আপনি কি করবেন না, খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, কোনো জৈব পদার্থ না থাকে, তাহলে কিন্তু মুশকিল হবে, মানে খাবারের কণা বা এই যে না থাকে। আপনি সেগুলোকে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে সেই প্লাস্টিকের মধ্যে, এই বোতলটার মধ্যে ভরতে থাকুন। ঠিক আছে, আমরা 500 যদি আর বোতল হয়, সেই বোতলের মধ্যে আপনি 500 যে জলের বোতলগুলো হয় না, সেই বোতলের মধ্যে আপনি যদি খাবার এই যে প্লাস্টিকগুলো আছে, যে প্লাস্টিকগুলো ধুয়ে যদি ভরতে থাকেন, ভরতে ভরতে আপনার যদি 250 গ্রাম এটার ওজন হয়, তখন কিন্তু এটা বলা হয় ইকোব্রিক্স। সেটা কিন্তু আপনার কাছ থেকে মানে বিভিন্ন কোম্পানি আছে, তারা কিন্তু নিয়ে চলে যাবে। বায়োডিগ্রেডেবল সাবস্ট্যান্স নয়, যেগুলো অপচনশীল বর্জ্য, সেখান থেকেও কিন্তু আপনি আয় করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে ওটা বিক্রি করে নিঃসন্দেহে আপনি যদি ওই ইয়েতে রেজিস্টার করেন, তাহলে সেখান থেকে আপনার এসে নিয়ে যাবে। তারা নিয়মিত তাদেরকে ফোন করে তারা নিয়ে যাবে। তার একটা অ্যামাউন্ট দরকার, একটা অ্যামাউন্ট হলে ওদের আসবে, তো সেই অ্যামাউন্ট নিয়ে তারা কিন্তু নিয়ে যাবে, ঘর থেকে তারা নিয়ে যাবে। নিয়ে তারা সেটা আপনিও ঘরে কাজে লাগাতে পারেন। আপনি একদম যেমন শহর গ্রাম সব জায়গাতেই এটা সুবিধাটা আছে। কারণ রেজিস্টার করতে হবে, একটা সাইট আছে, সাইটে রেজিস্টার করতে হবে। সেই রেজিস্টার করার পর আপনাকে সেখান থেকে ওরা নিয়ে যাবে। আচ্ছা, বেশ, সেটা অপচনশীল বর্জ্যটাও গেল। তাহলে দেখুন, আপনাকে আমার যেটা সব থেকে মানে আমাদের যে মেন কনসেপ্ট, কাল যেটা মেন আলোচনা হয়েছে, মেন কনসেপ্ট যে আপনি বর্জ্য থেকে আয় করুন। আমাদের এই জন্য একটা সুন্দর স্লোগান কালকে ঠিক হয়েছে যে বজ্র থেকে করবি আয়, বজ্রপিঠ বা বজ্র ব্যবহার গড়িয়ায়। বজ্র থেকে করবি আয়, বজ্রপিঠ গড়বি আয়। মানে আপনি যদি বজ্র থেকে আয় করতে চান, তাহলে কি করবেন না, বজ্রপিঠ গড়ুন, বা এইভাবে ছোট ছোট কনসেপ্টে এগিয়ে যান। তাতে কি হবে, পৌরসভার যে বজ্রের যে চাপটা, মানে একটা অসম্ভব চাপ, প্রত্যেকটা পৌরসভা এখন কিন্তু নাজেহাল এই বজ্র পদার্থ নিয়ে, সেই বজ্রটা অনেকখানি পৌরসভার কাছ থেকে নেমে যাবে, এবং সেই সাথে আপনারও কিছু আয় হবে। এবার স্যার আমি আসি, মূলত যে কথাটা আজকে আপনি বলছেন বা এর আগেও বহুজন বলেছেন যে পচনশীল যে বর্জ্য, সেইটার থেকে নাকি একটা বড় আয় হতে পারে, এবং আলটিমেট কিন্তু সেটা রিসাইকেল হয়ে সমাজের ক্ষেত্রে আবার কাজে লাগবে যদি আমরা একটু সচেতন হই। আমি একটু আপনাকে জানতে চাইবো যে এটা কিভাবে পসিবল, এবং বাড়িতে রাখবো কিভাবে, এবং সেটার কি প্রসেসে সেটা আবার পুনরায় আমাদেরই কাজ হয়ে ফিরে আসতে পারে। আপনি বলছেন অধিকাংশ ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা থেকে সার তৈরি হচ্ছে, এবং আমি একটু আগেও দেখছিলাম অনেকেই বলছেন যে যথেষ্ট উন্নত মানের সার, এবং ঘরোয়াভাবে আমাদের যে চাষাবাদ, এবং এখন দেখা যায় যে গাছকে ভালোবেসে বহু মানুষ নিজের বাড়ির ছাদে চাষাবাদ করে। ঠিক ঠিক, বাড়ির সামনে সামান্য একটু 2 হাত জমি পেলে সেখানে ভেন্ডি, পটল, বেগুন চাষ করেন, এবং তার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের তো ব্যস্ত, বাইরে গিয়ে আর সার কেনার মতনও সময় থাকে না। বাড়িতে যদি সেটা রিসাইকেল করে দেওয়া যায় এবং সেই সারটাকে যদি কাজে লাগানো যায়, স্যার এটার প্রসেসটা কি একেবারে শুরু থেকে? আমি শুরু থেকে আপনাকে ধরিয়ে দিচ্ছি যে আমরা বাড়ির যে বর্জ্যটা, সেই বর্জ্যটা আমি বাইরে ফেললাম না, আমার বাড়িতেই রাখলাম, এরপরে আমার কি করণীয়? একদম বলতে পারেন এটা নিয়ে আমি খুব, যেহেতু পরিবেশ ভালোবাসি, পরিবেশ বিদ্যা বিষয়টা আমার খুব প্রিয়, সেটা নিয়ে পরে আলোচনা আসবো। কিন্তু যে বিষয়টা নিয়ে বলা, এই পচনশীল বর্জ্য, এটা কিন্তু আমার এক ধরনের রিসার্চের বিষয় বলতে পারেন। খুব ভালো বেশি বিষয়টা করি আমি। 1995-এ দাদু যখন আমার বাড়িটা করেন, বাড়িটা করার কিছুদিনের মধ্যেই দাদুর সঙ্গে আমি আলোচনা করি। দাদু এখন নেই, দাদু হচ্ছেন মেজর অমলেন্দু হাজরা। দাদুর সঙ্গে আলোচনা করে আমরা বজ্রপিঠ তৈরি করি 95-এর ডিসেম্বর কি জানুয়ারি, 96-এর জানুয়ারি মাস নাগাদ। কি করেছিলাম আমরা দুজন মিলে, একটা 2 ফুট বাই 2 ফুট জায়গা নিয়েছিলাম, তার ডেপথ ছিল, মানে ডিপ করেছিলাম, ডেপথ ছিল 4 ফুট, এরকম 2টো পিট বানিয়েছিলাম। সেই পিট বানিয়ে সেখানে কি করলাম না, সেখানে আমরা বাড়ির যে সমস্ত বর্জ্যগুলো হয়, প্রতিদিনের তরকারির খোসা, ফলের যে জিনিসপত্র, মাছের কাঁটা, বা যেগুলো বায়োডিগ্রেডেবল সাবস্ট্যান্স, সেই বায়োডিগ্রেডেবল সাবস্ট্যান্স এখানে ফেলা শুরু করলাম। শুরু করার পর দেখলাম সেটা মোটামুটি মাস 4-5-এর মধ্যে ভর্তি হয়ে গেল। যেই ভর্তি হয়ে গেল ওটাকে আমরা কভার আপ করে দিলাম। পাশেরটাতে তখন ব্যবহার করা শুরু করলাম, নিয়ে পাশেরটাতেও এরকম ব্যবহার হতে শুরু করলো। ঠিক দেখা গেল মাস 4-5 পর
এই যে পাশে যেটা প্রথমে ফেলে ব্যবহার করেছিলাম সেটাতে অসম্ভব ভালো একটা সার তৈরি হয়েছে, একদম কালো রঙের, বাদামি কালো রঙের একটা সার তৈরি হয়েছে। আমরা সেটা বার করলাম, ওখান থেকে বার করে সেটাকে শোকালাম, মানে আমরা ছাদে দিয়ে শোকালাম, শুকিয়ে পর সেটা জমিতে ব্যবহার করলাম এবং প্রচুর পরিমাণে ভালো ফসল পেলাম। মানে আমি ইভেন টুডে এখনো পর্যন্ত আমার যে বাড়ির 2 কাঠা জায়গাটা আছে, চাষ করার জায়গা বলতে পারেন, সেখানে কিন্তু আমি এই সার ব্যবহার করে অসম্ভব উপকৃত হচ্ছি, ব্যবহার করে যাচ্ছি। তা এটা নিয়ে যদি বলেন যে স্যার সারটা আপনার হচ্ছে, এই সারটা দিয়ে কি যে কোনো ধরনের শাকসবজি, যে কোনো ফুলেই কি? একদম একদম। আপনি তো বাজারে গিয়ে যে জৈব সার কেনেন সেটাই তো আমার তৈরি করছি। আপনি বাজারে গিয়ে একটা সার কেনেন 30 টাকা, 35 টাকা, 40 টাকা দাম নেয়, যে কোনো নার্সারিতে যাবেন ভ্যারি করে। তাই 30, 35, 40 টাকা যে সারটা, সেটা আমি বাড়িতে তৈরি করছি একদম। কাজে এটা তো আপনি ব্যবহার করতেই পারেন, মানে বাজার থেকে না কিনে এসে ঘরে ব্যবহার করতে পারেন। আপনার বাড়ি আছে বলে আপনি ব্যবহার করছেন, যার ধরুন বাড়ি নেই, একদম ছোট ফ্ল্যাটে থাকে, ভেরি গুড, এবং তার কাছে একটা ছোট্ট বোতলও কিন্তু তাকে দেখা যায় যে তার ফ্ল্যাটের দরজাটা খুলে তাকে বাইরের যে ছোট্ট মতন একটা এরিয়া আছে সেখানে ফেলে রাখতে হয়। ঠিক ঠিক। তার কাছে তো সবচেয়ে বেশি 2 BHK ফ্ল্যাটে, 1 BHK ফ্ল্যাটে জায়গার অভাব, সে কিভাবে কি করবে? একদম খুব ভালো কথাটা বলেছে রাজশেখর। একদম সেটা সুন্দরভাবে করা যায়, এমন কিছু লাগবে না। সে বড় বড় দুটো ড্রাম নিতে পারে, জলের যে বড় জারগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারে, বা যদি সে আগ্রহী হয় ঢাকা রাখতে হবে। ঢাকা না রাখলে একটু মানে ঘরে থাকবে, তো ঢাকাটা রাখলেন, ঢাকাটা রেখে বজ্রগুলো ফেলতে শুরু করলো। ফেলতে 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 ঘরের মধ্যে কোনো অসুবিধা হবে না, দুর্গন্ধ হবে না, একদম দুর্গন্ধ হয় না। এটা কিন্তু ভুল ধারণা একটা, একদম দুর্গন্ধ হয় না। বাড়ির বর্জ্যগুলো যদি এক জায়গাতে স্যার আমি এক জায়গা করে রেখে দিই, ঢাকা দিয়ে রাখুন, ঢাকা দিয়ে রাখুন, ঠিক আছে। যদি ফ্ল্যাটের খুব ভালো হয় ছাদে রাখতে পারলে, কারণ ওপেন এয়ার যদি পাই তখন এখানে ব্যাকটেরিয়াগুলো অটোমেটিক ফর্ম হয়। আপনি কিন্তু ভার্মি কম্পোজ অল্প দিতে পারেন প্রয়োজন হলে, মানে ভার্মি যে এক ধরনের পাওয়া যায় সেগুলো দিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে ছাদে রাখুন, ছাদে রেখে ব্যবহার করুন, ওটাকে সুন্দরভাবে করা যায়। কালকেই কনক্লেভে আলোচনা হচ্ছিল, অনেকে কিন্তু সেরকমভাবে করেন, ছাদে রেখে দেন, জায়গা নেই, ছাদে এরকম ছোট ছোট করে করেন, ওনার করছেন অলরেডি, কাজে সেইভাবে করতে পারেন আপনি। শুধু তাই নয়, এটা থেকে করে যেটা লাভ বলছেন, আপনার চাষ করার জায়গা নেই, দরকার নেই, একদমই ধরুন যে ফ্ল্যাটে যাচ্ছে সে হয়তো এটাকে রেডি করছে কিন্তু তার চাষের জন্য জায়গা নেই, সে কি করবে ওটা? ঠিক, দরকার নেই। আপনার বিভিন্ন যে আমাদের দুর্গাপুরে প্রচুর নার্সারি আছে, দুর্গাপুর কেন যে কোনো জায়গায় প্রচুর নার্সারি আছে, তারা কিন্তু বাইরে থেকে সারটা কিনে নিয়ে আসে। ওই যদি খবর দেন আপনারা যেরকম আমার সার তৈরি আছে নিয়ে যাবেন, আমরা বাজারে 30 টাকা কিনি, আপনি 20 টাকা বা 25 টাকায় সারটাকে বিক্রি করতে পারেন। তা মোটামুটি আমার যেটা হয় দেখেছি যে বছরে প্রায় 500 কেজি মতো সার হয়। 500 কেজি সার হয় বছরে। আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়ির সদস্য সংখ্যা 7 জন আপনার সদস্য সংখ্যা, আপনার সারা বছরে 500 কেজি সার হয়। আচ্ছা, অ্যাপ্রক্স, মানে দেখুন কোনোবার 700 হয়, অ্যাপ্রক্স আমি অ্যাভারেজ বলছি, গড়পড়তা। তাই সেটা যদি হয় তাহলে আপনি যদি আমি ধরে নিলাম আপনি 20 টাকা কেজি পেলেন, তাহলে আপনার বছরে 10,000 টাকা ইনকাম হলো, আপনি করবেন না? মানে বর্জ্যটা রেখে 10,000 টাকা ইনকাম, আমি কমই ধরলাম 8,000 টাকা ইনকাম। যেটা আপনি ফেলে দিচ্ছেন, পরিবেশ দূষিত করছে, আপনার বিশ্ব দূষণ হচ্ছে, গন্ধ দূষণ হচ্ছে, আপনি রাস্তায় বেরোতে পারছেন না, রাস্তা দিয়ে যখন বেরোচ্ছেন নাকে রুমাল চাপা দিয়ে বেরোচ্ছেন, সেটা থেকে আপনি 8 থেকে 10,000 টাকা ইনকাম করলেন, তাহলে আপনি করবেন না? আমার মনে হয় সচেতন নাগরিক, বিশেষ করে যারা আমাদের এখন তো অর্থের মাধ্যমে সবাই চলে, তা সেই অর্থ যখন ইনকাম হবে, অর্থ করে যখন বর্জ্যটা হয়ে যাবে, আমার মনে হয় প্রত্যেকেই এটাকে নিয়ে এগিয়ে যাবে। স্যার, আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমি যতদূর খবর পেয়েছি যে আপনারা এই যে ডাকটা দিয়েছেন যে চলো বর্জ্যমুক্ত শহর গড়ি, সেক্ষেত্রে পচনশীল বর্জ্য একদিকে, অপচনশীল বর্জ্য আরেক দিকে, এবং এক কথায় আপনারা যে বার্তাটা দিতে চাইছেন যে গ্রাম হোক বা শহর, সামাজিক ক্ষেত্রে সামনে কোনো রকমভাবে আপনি কোনো বর্জ্য ফেলে রাখবেন না, একদম না, দূষণ ছড়াবেন না, একদম, যাতে সমাজটাকে আমরা দূষণ মুক্ত করে তুলতে পারি। এটা হচ্ছে মূল বার্তা, মেইন হচ্ছে বজ্র মুক্ত করা। আমাদের কালকের মেন এম ছিল বজ্র মুক্ত করতে পারি। ওভারঅল আপনাদের বক্তব্য অবশ্যই দূষণ কমানো, শহরকে সবুজ করে তুলতে, শহরকে সজাগ করে তুলতে, দূষণ মুক্ত করতে, বর্জ্য মুক্ত করতে। একদম একদম একদম। আমি যতদূর শুনেছি স্যার যে ইতিমধ্যে আপনারা কয়েকজন বেশ কয়েকটি করে আপনারা এক একজন এক এক রকমের আপনারা প্রেজেন্টেশন দিয়েছেন, ঠিক, যে এই পদ্ধতিতে এই হতে পারে, ঠিক, এবং আপনার এক ধরনের প্রেজেন্টেশন, এবং ন্যাচারালি
কয়েকদিন পর দেখা যাবে যে আমি হয়তো একটা প্রেজেন্টেশন দিলাম, আরো একজন কেউ কোনো টিচার প্রেজেন্টেশন দিলেন, বাড়ির কোনো গৃহবধূ কোনো একটা প্রেজেন্টেশন দিলেন। যে যেভাবে প্রেজেন্টেশন দিক, প্রেজেন্টেশনের মূল পারদপক্ষ অর্থ হচ্ছে আপনি আমি কিভাবে শহরটাকে বর্জ্যমুক্ত করতে পারি। আপনার যে প্রেজেন্টেশন বিশেষত সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে যেহেতু আপনি এই নিয়ে একেবারে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন, এই নিয়ে রিসার্চ করছেন ভালোবেসে, প্রধান শিক্ষক হলেও দিনভর আপনার এই দিকে সবচেয়ে বেশি নজর থাকে। আমি একটু চাইবো যে আপনার যে প্রেজেন্টেশনটা, সেই প্রেজেন্টেশনটা আমরা একটু সরাসরি দর্শকদের কাছে আমরা তুলে ধরতে চাইবো। এবং আপনার যে প্রেজেন্টেশনটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ অনেকের প্রেজেন্টেশন বাড়ির বাইরে থেকে শুরু হচ্ছে, অনেকের প্রেজেন্টেশন হাসপাতালের গেট থেকে শুরু হচ্ছে, আবার অনেকের প্রেজেন্টেশন হয়তো হোটেলের কোণাতে যেখানে বর্জ্যটা রাখা হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে। আপনার যে প্রেজেন্টেশন বা আপনার যে বর্জ্যমুক্ত করার যে কৌশল, সেটা একেবারে বাড়ির অন্দরমহল থেকে শুরু হচ্ছে। এবং আপনারা সকলেই জানেন যে একটা সময় গ্রামাঞ্চলে সারগাদা বলে একটা আমরা কথা বলতাম, যেহেতু গ্রামাঞ্চলে গোবরের পরিমাণটা বেশি, খড়ের পরিমাণ বেশি, আর মফস্বলের আমরা যারা মানুষজন, আমাদের কাছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সারকুট। সে আপনি যেখানেই থাকুন না কেন, যত দিন যাচ্ছে তত এখন সবকিছু বদলে যাচ্ছে, বাথরুম থেকে ওয়াশরুম হয়েছে, আলটিমেট কিন্তু সারকুট। আপনি আপনার সারকুটটাকে কিভাবে কাজে লাগাবেন, এই নিয়ে আপনার যে প্রেজেন্টেশন, যার মাধ্যমে কিন্তু এই বর্জ্যটাকে আমরা রিসাইকেল করতে পারি, রোজগার করতে পারি, সরকারকে সহযোগিতা করতে পারি, সমাজকে দিশা দেখাতে পারি। আমি একটু জানতে চাইছি স্যার, যে আপনার যে প্রেজেন্টেশন, আপনি মানে এক কথায় আপনার যে প্ল্যানিং, সেটার নাম হচ্ছে যে মাইক্রো সারকুট। এর অর্থটা কি এবং আপনার যে প্রেজেন্টেশন, সেটা আমরা পুরোপুরি দেখতে দেখতে আমি একটু জানবো আপনার কাছে, যে মাইক্রো সারকুট বলতে বিষয়টা ঠিক কি বোঝাতে চাইছে। আচ্ছা, মানে দেখুন, আমরা অলরেডি সবাই গ্রামে গেছি, অনেকবার গ্রামে গেছি, গ্রামে দেখেওছি। তা সেখানে দেখেছি সারকুট আছে, প্রত্যেকটা বাড়িতে একটা করে সারকুট আছে। কেননা যেখানে আপনি এক্ষুনি বললেন, সেখানে প্রচুর গরু বা ছাগলেরা থাকে, এদের গোবর বা ছাগলের ইয়েগুলো হয়, বা আমাদের যে জিনিসপত্রগুলো হয় সেগুলো সব আমরা ওখানে ফেলে পরে সেখান থেকে সার তৈরি হয়। সেই সার থেকে আমরা ঠিক এই শীতকালে কি করি, ওই সারটা কেটে নিয়ে গিয়ে জমিতে দেওয়া হয়, জমিতে দিয়ে পরে সেখান থেকে আমরা ফসল তৈরি করি। আমাদের গ্রামে বাড়ি, সেই গ্রামের বাড়িতেও কিন্তু আমাদের এটা ছোটবেলায় দেখে এসেছি, এখনো আছে। আমি রিসেন্টলি গ্রামে গেছিলাম, আমার বাড়ি হচ্ছে এই কাছাকাছি বর্ধমান জেলায় করকোনা নামে একটি গ্রামে। সেখানে দেখেছি তারা চাষিরা কিন্তু এই সার তৈরি করে জমিতে দিচ্ছেন, এবং জমিতে দিয়ে পরে সেই সারটা দিয়ে তারা সুন্দর ফসল তৈরি করছেন, এবং কোনো কেমিক্যাল সার ব্যবহার করছেন না। মানে যে যখন এই শীতকালীন ফসলটার জন্য কেমিক্যাল কোনো ব্যবহার করে না, ঠিক আছে। তা সেইখান থেকে কিন্তু আমার এই কনসেপ্ট যে মাইক্রো সারকুট, ওখানে সারকুটের যা আয়তন, সেটা তো আমি শহরে পাবো না, এত হিউজ পরিমাণে জায়গা তো পাবো না। ছোট্ট আমি 2 ফুট বাই 2 ফুট, খুব বেশি চাইছি না কিন্তু আপনাদের কাছ থেকে, 4 ফুট বাই 2 ফুট, 2 ফুট 2 ফুট দুটো পিট তৈরি করবেন, 4 ফুট টোটাল 4 ফুট লাগছে, আর ডেপথটা করবেন 4 ফুট। এই দুটো জায়গা মানে ছোট্ট হলো। সেই যে ছোট্ট হওয়ার জন্য আমার কি হলো না, আপনি ছোট্ট হওয়ার জন্য যেটা সুবিধা হলো আমার পক্ষে, যে আপনি আপনার এই শহরের কম জায়গাতে কাজটা করতে পারবেন। সেই জন্য নাম দিলাম আমি মাইক্রো সার্কুট। অনেকে বজ্রপিটও বলতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু এইখান থেকে জেনারেল পাবলিক একটা সোর্স অফ ইনকাম আমি কিন্তু তৈরি করতে পারি বলে আমি মনে করি। ঠিক আছে, সেই সঙ্গে পৌরসভাও ভাবতে পারি পৌরসভার কি লাভ হতে পারে একটু দেখুন। সেটা আমি একটু ডিসকাস করি। দেখুন, পৌরসভার যে বর্জ্য পদার্থ ক্যারি করতে হয়, ছোট ছোট পৌরসভা থেকে অনেক বড় পৌরসভা, তার জন্য হিউজ অ্যামাউন্ট কস্টিং আছে। ঠিক আছে, হিউজ অ্যামাউন্ট। ধরুন নিয়ার অ্যাবাউট আমি মনে করি দুর্গাপুরের ক্ষেত্রে মিনিমাম 25 থেকে 30 লাখ বা তার বেশি হতে পারে। ঠিক আছে, কিন্তু আমার যে কনসেপ্ট, মানে আমাদের যে কালকে যে কনসেপ্টটা মেইনলি আলোচনার বিষয় ছিল, আলোচনা হবে মানে আমরা চলছে এখন, মানে পুরোটাতে এখন অনগোয়িং প্রসেস, কারণ রূপরেখা এখন টোটালি তৈরি হয়নি। আমার গতকাল আলোচনা হয়েছে, আবার আগামী দিনের সভা আছে, সেখানে আলোচনা হবে। সেখানে দেখুন, আমি ধরলাম আমি বাড়ির মালিক অতটা জানে না, তাহলে পৌরসভাকে একটা দিতে হবে, মানে আইডিয়া দিতে হবে যে তোমরা এটা করো। করে পরে আমি যদি বলছি পৌরসভা কোনো সার কোম্পানির সঙ্গে কথা বললেন, কোনো একটা কোম্পানির সঙ্গে কথা বললেন, তারা করলো কি না, এই যে বিষয়টা পুরোটা দেখলো,
মানে আমি বলতে চাই যে সার আর কোম্পানির সঙ্গে কথা বললো, কোম্পানি করবে কি ওই যে বজ্র যে আমার মাইক্রো সার্কুলার সারটা তৈরি হবে সেই সারটাকে তুলে নিয়ে এসে ওরা বাজারজাত করবে। আমি ধরলাম সেখানে পৌরসভা বললো ঠিক আছে আমি পার ইয়েতে আমাকে 1 টাকা বা 2 টাকা কমিশন দাও, আচ্ছা ঠিক আছে। তাহলে সে আমার কাছ থেকে মানে আমার বাড়ি থেকে আমি তৈরি করছি 500 কেজি সার, তাহলে পৌরসভা আমার বাড়ি থেকে 1000 টাকা ইনকাম করলো, আচ্ছা এবং তার সঙ্গে 1000 টাকা পার বাড়িতে ইনকাম করলো। এরকম ধরুন প্রতি বাড়িতে ইনকাম করলে কতটা বাড়বে, তার সঙ্গে তার 25-30 লাখ টাকা কম হলো। আর সব থেকে বড় কথা হলো আমরা কিন্তু খুব মানে এমন একটা শহর তৈরি করতে পারবো যে শহরটাতে কি হবে না দৃশ্য দূষণ হবে না। এই যে রাস্তার পাশে যাওয়া, বারবার কিন্তু একটা কথা আমাদের কালকে আলোচনা হয়েছে, এই যে ধরুন দেখাচ্ছেন আপনারা, এইটা দেখতে সত্যি বড় কষ্ট হয়, বড় ব্যথা লাগে যে আমরা কি করছি। দেখি এটা কত কষ্টের বলুন দেখি। আমাদের প্রিয় শহরকে কি আমরা এরকম দেখতে চাই? যদি দেখতে না হয় সেই চিন্তা ভাবনা করছি, যেখানকারই ছবি যে শহরে হোক না কেন, আমাদের প্রিয় শহর, আমাদের শহর হচ্ছে আমার শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর বলে মনে করি আমি। সেখান থেকে হলো তাহলে দেখুন আপনি পরিচ্ছন্ন শহর তৈরি করতে পারছেন পৌরসভার, দেখুন পৌরসভার তরফ থেকে, এবং সেইখান থেকে আমি যে আয়ের কথা বললাম সেইটা। আর ডাম্পিং গ্রাউন্ডের পরিমাণটাও কিন্তু কম লাগছে, ডাম্পিং গ্রাউন্ডটা লাগছে না। এখনকার দিনের অন্যতম সমস্যা হচ্ছে কি না ডাম্পিংটা, কারণ প্লেস নেই। ছোট ছোট শহর বলুন, বড় বড় শহর বলুন, জায়গা নেই, কোথায় করবে। আমাদের যে কনসেপ্টটা মেনলি যে কনসেপ্টটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, যদি বজ্রটা ঘরের বাইরে না যায় তাহলে কিন্তু বাড়িতেই রিসাইকেল যদি করতে পারি। কালকে আলোচনা এটা অনেকটাখানি এগিয়েছি আমরা, জানি না আগামী দিনে আরও কি রূপরেখা তৈরি করতে পারবো, কেননা সব আমার কনসেপ্টটি সঠিক বাকি কনসেপ্ট ঠিক না এটা তো বলতে পারি না, সবাই মিলে আলাদা কনসেপ্ট সেটা নিয়ে যেটা আলোচনা করে কালকে যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তে আমরা এগোবো। একজন এক এক রকম কনসেপ্টই ব্যবহার করুক না, ব্যবহার করে আমরা সামগ্রিক রূপরেখা তৈরি করবো, মানে সবাই মিলে বসে একটা রূপরেখা তৈরি করবো যে কোনটা করলে সব থেকে ভালো হয়, ফ্রুটফুল হয়, ইজি হয় সবার জন্য। মানে আমি একটা বলে দিলাম সেটা মানে কম সময় লাগে, ব্যবহারযোগ্য হলো না বলে তো লাভ নেই। কাজেই আমরা এমনভাবে একটা আলোচনা করে একটা কালেক্টিং পিপল মিলে আমরা সবাই মিলে করতে পারবো যাতে আমরা একদম আমার শহরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ শহর এবং বজ্রমুক্ত শহর। স্যার আপনি বজ্রমুক্ত শহরের কথা বলছেন, আপনি দৃশ্য দূষণের কথা বলছেন। একদম দুর্গাপুরে বর্জ্যমুক্ত শহর গড়তে যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে সময়ে সময়ে উঠে এসেছে নানান বিতর্ক। এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে, এই নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক নানান বিতর্ক বাঁধা বেঁধেছে, বিভিন্ন সময় মিউনিসিপ্যাল কর্পোরেশনও এই নিয়ে বিতর্কে পড়েছে। এটা একটা পার্ট। কোথায় ফেলা হবে এটাও একটা বিতর্ক। একটা সময় ডাম্পিং গ্রাউন্ডের জায়গা নেই বা ডাম্পিং গ্রাউন্ড কোথায় ফেলা হবে সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, যে সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল তাদের সঙ্গে বাদানুবাদ, তার ফলে শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে ফেলা হচ্ছিল। এই নিয়ে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল। ঠিক একদমই ঠিক। এবং সেইটাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরাখবরের পর সেটাকে বন্ধ করা হয়। এটা যদি একটা পার্ট, তাহলে উল্টো দিকে আপনি যে দৃশ্য দূষণের কথা বলছেন বর্জ্য কেন্দ্রিক, একদম আমরা যদি আসানসোল যাই তাহলে কালীপাহাড়ি মোড় ঠিক পেরিয়ে প্রথমেই একটা ডাম্পিং গ্রাউন্ড পাচ্ছি আমরা ডান দিকে, কিছুটা গিয়ে আমরা আরেকটা ডাম্পিং গ্রাউন্ড পাচ্ছি বাঁ দিকে। আমরা গা ঘেঁষে যদি যাই তাহলে দেখতে পাবো অত্যন্ত দুর্গন্ধ। দূর থেকে দেখতে পাবো ধোঁয়া উঠছে, আগে কম দেখা যেত, এখন যেহেতু ফ্লাইওভার হয়ে গেছে বেশি দেখা যায়। তাহলে স্যার আমি জানতে চাইছি যে এই উদ্যোগটা তো আপনারা মানে এটা সরকারি উদ্যোগ একদম। এবার আমি জানতে চাইছি যে এই যে একটা চরম দূষণ, দৃশ্য দূষণ, ঠিক এত ডাম্প করা হচ্ছে সেখানে, সারাদিন আগুন জ্বলছে, ঠিক সেই দুর্গন্ধময় জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমাদের বাতাসে মিশছে, ঠিক আমরা রাস্তা দিয়ে পাশ দিয়ে যদি পেরিয়ে যাই তাহলে এই যে পচন দুর্গন্ধ আমাদের নাকে ঢুকছে, এইটার তাহলে স্যার কি ব্যবস্থা হবে? এইটাকে তাহলে মানে পরিষ্কার করার, এইটা থেকে সরে আসার উপায়টা কি? এইটাকে যদি করতে হয় তাহলে সরকারের কোন দিকে নজর রাখতে হবে? দেখুন আপনি তো পরিবেশবিদ, আপনি তো এই নিয়ে মানে একদম সরে আসার উপায়টা কি? দেখুন মেনলি যেটা থেকে গন্ধ হয়, বারবার আপনি কিন্তু এই গন্ধের বিষয়টাতে আসছি, গন্ধ মেনলি হয় পচনশীল বর্জ্য থেকে।
আচ্ছা, অপচনশীল বর্জ্য থেকে গন্ধ হয় না। কেন না, পচনশীল বর্জ্য যেখানে থাকে সেখানে যখনই দেখবেন একটা, আপনি রাস্তাঘাটে দেখতেই পারেন, কুকুর হয়তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, রাস্তার পাশে পড়ে থাকে, কিছু দিন পর দেখবেন কুকুরটা আস্তে 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 বিলীন হয়ে যায়। প্রথমে একদিন দুদিন দুর্গন্ধ পান, তারপর আস্তে বিলীন হয়ে যায়। কেননা আমাদের প্রাকৃতিক নিয়মে সেখানে ব্যাকটেরিয়া অটোমেটিক্যালি ফর্ম হবে। ব্যাকটেরিয়া ফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে না, সেটাতে আমার আস্তে আস্তে ওই যেটা আমার পচনশীল জিনিসপত্র থাকে সেটাতে আস্তে আস্তে কী করবে, ওরা আস্তে আস্তে এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কাজেই মেন যে দুর্গন্ধটা সেটা হচ্ছে পচনশীল বর্জ্য থেকে। ঠিক আছে, তো এই পচনশীল বর্জ্যটা আমাদের মানে আমারই মেনলি কনসেপ্ট বলতে পারেন, সেটা হচ্ছে আমরা বাড়ির বাইরে বার করতে দেব না, তাহলে কিন্তু শহর পরিষ্কার থাকবে। আমি বলতে চাইছি সরকারের এক্ষেত্রে তাহলে সরকারের উদ্যোগটা, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তাহলে কোন দিকে নজর রাখা উচিত? আমরা সাধারণ মানুষ এত জানি না যে কোনটা পচন কোনটা অপচন, কোথা থেকে এত দুর্গন্ধ উঠছে, আলটিমেট ধোঁয়া উঠছে, দুর্গন্ধ উঠছে। তাহলে গভর্নমেন্টের এটাকে রোধ করার জায়গাটা কোথায়? গভর্নমেন্টের তো অসুখ বিসুখ ছড়াতে পারে একদম, এবং খুব বেশি দূষণ, অতিরিক্ত দূষণ আটকানোর জায়গা একদম যেটা করতে হবে, প্রথমেই করতে হবে সেগ্রিগেশন অফ ওয়েস্ট, পচনশীল অপচনশীল, এই সেগ্রিগেশনটা প্রথম দরকার। সেটাই আমাদের এর জন্য দরকার জনসচেতনতা, মানে এই ডিব্বাগুলো যেন খালি না পড়ে, একদম এই ডিব্বাগুলো ভর্তি করতে হবে একদম, এবং প্রপার ওয়েতে। কেননা পৌরসভার পক্ষে যদি এটা করতে হয় খুব কস্ট এফেক্টিভ, পারবেন না ওনারা। যে এটা জনগণ যদি সচেতন হন, জনগণ যদি বিষয়টাকে নিয়ে ভাবেন, মানে আমি বলছি জনসচেতনতা হয়ে পচনশীল বর্জ্যের জায়গায় ফেললাম, আর অপচনশীল অপচনশীল জায়গায় বর্জ্যে ফেললাম, তাহলে পৌরসভার পক্ষে সম্ভব হবে। এবং পৌরসভাকে এমন একটা ব্যবস্থায় আনতে হবে, আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে একটা বজ্রপিট, ছোট্ট পিট, সেটা না করে, যেমন আমি কালকেই শুনলাম ইন্দোরে একটা আছে সেন্ট্রালাইজড সিস্টেম আছে, মানে যেখানে আমার পচনশীল বর্জ্য থেকে সার তৈরি করা হয়। কালকে যেন মাস্টারমশাই বলছিলেন আমাদের যে ওনার ছেলে পুনেতে পড়াশোনা করে, তা সেখান থেকে কি হয় না, ওর ছেলে মানে কুরিয়ারে সার পাঠিয়েছে। আচ্ছা, বলছে পৌরসভার এই সারের এত ডিমান্ড যে ওরা সাপ্লাই করতে পারে না, দিতে পারছেন না, মানে বুকিং করতে হয় যে সারটা আমাকে দিন, মানে সারের যে প্যাকেটটা নেবো সারটা আমাকে দিন, এত ডিমান্ডিং। মানে আমরা এখনো কতটা পিছিয়ে আছি। এটা পিছিয়ে আছি কখনোই বলবো না, কারণ দুর্গাপুর আমরা সবসময় এগিয়ে থাকবো। আমি দুর্গাপুরের কথা বলছি না স্যার, যে কোনো শহরে, আসানসোল ধরে আমি যে কোনো শহরের কথা বলছি, যে আমরা কতখানি, আমি কলকাতাটাকেও ধরে নিচ্ছি যে আমরা কতখানি পিছিয়ে আছি। আমরা বলছি যে রাজস্ব খাতে টাকা নেই, অর্থ নেই, অথচ ইন্দোর নিজের বর্জ্য, শহরের বর্জ্য রিসাইকেল করে সার তৈরি করে বিক্রি করে দিতে পারছে না। একদম, আমি বলছি পৌরসভা একটা আয়ের একটা রাস্তা, একটা যদি আমরা পৌরসভার যারা আছেন তাদেরকে বলবো একটু ভাবুন না, করা যাক না, আসুন না আমরা কিন্তু হেল্প করতে রাজি আছি। কালকে যারা ছিলাম তারা সবাই বলছিলাম, আমাদের পৌরমাতাও ছিলেন, পৌরমাতাকেও বললাম যে ম্যাডাম আসুন, আমরা সবাই মিলে কাজটা করি। এবং অনেক ভলেন্টিয়ারি সার্ভিসও পেলাম, দেখলাম অনেক বিজ্ঞানীও ছিলেন, সায়েন্টিস্টও ছিলেন, তারাও বললেন হ্যাঁ চলুন আমরা করব, মানে বজ্রমুক্ত করতে হবে, এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। আমাদের কি করতে হবে বলুন, আমরা প্রধান শিক্ষক ছিলাম কয়েকজন, আমরা বললাম যে আমরা ছাত্রদের মাধ্যমে এই কাজটা করতে আগ্রহী, আপনারা বলুন আমরা হেল্প করতে রাজি আছি। মানে অ্যাকচুয়ালি বারবার কিন্তু একটা জায়গাতে এসে আটকে যাবো আমরা, সেটা হচ্ছে জনসচেতনতা। সরকারের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আমরা যদি জনগণ জাগরুক না হই, জনগণ যদি বিষয়টাকে নিয়ে না ভাবি, তাহলে কিন্তু এই কাজ মানে শহরকে বজ্রমুক্ত করতে পারবো না। আমি ক্লাসে পড়াতে প্রায়ই বলি আর কি, যে দেখ বেটা তোদেরকে ক্লাসে আমি পরিবেশবিদে যখন পড়াই বা এমনি ক্লাসে যখনই পড়াই, ছাত্রদেরকে পড়াতে একটা কথা বলি বারবার, যে বেটা তোদেরকে আমি পড়ালাম যে দেখ এই যে পলিথিনটা ব্যবহার করছিস, এই কালো রঙের পলিথিনের মধ্যে মার্কারি আছে, এই মার্কারিতে যখন তুই এই পলিথিনে যখন তুই মাছ নিয়ে আসছিস তখন কী হবে, ওর সঙ্গে বজ্র মিশে যাচ্ছে, মার্কারি মিশে যাচ্ছে, মিশে যাওয়ার ফলে কি হবে তোর, এটা যদি খাস এক ধরনের রোগ হয়, মিনামাটা রোগ বা ড্যান্সিং ক্যাট ডিজিজ বলে, এটা জাপান শহরে হয়েছিল। কি একটা মিনামাটা রোগ সম্বন্ধে অনেকে জানেন, তাও একটা দুটো কথা বলে নিই আমি। জাপানে একটা মিনামাটা বলে একটা শহর ছিল, সেই শহরে একটা মাঝে একটা হ্রদ ছিল। সেই হ্রদে কি হয়েছিল না, দেখা যাচ্ছে আশেপাশের যে বিড়ালগুলো ঘুরতে মারা যাচ্ছে, ড্যান্সিং ক্যাট ডিজিজ নাম দিয়েছিল।
এবং যারা যে ইয়েরাও খাচ্ছিল, মাছ টাছ খাচ্ছিল, দেখা যাচ্ছিল সেখানকার পাবলিকেরও কিন্তু মস্তিষ্কের প্রবলেম হচ্ছিল। তো এটা কেন হচ্ছিল না হচ্ছিল জানার জন্য রিসার্চ করে দেখা যায় যে ওই যে হ্রদটাতে, ওই যে পুষ্করিণীটাতে, সেখানে কি করা হয়েছে না, ওই আশেপাশের যে ফ্যাক্টরি সেখান থেকে মার্কারি ওয়েস্ট ফেলা হচ্ছে। আচ্ছা, তার ফলে কিন্তু এই ড্যান্সিং ক্যাট ডিজিজটা বা মিনামাটা রোগটা তৈরি হয়। তার আমরা যে কালো পলিথিন ইউজ করি তার মধ্যে কিন্তু এই মার্কারিটা আছে। সেই মার্কারিটা আপনি অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন, এবং আমরা প্রত্যাশা রাখি আপনি থাকুন বা আরও যে কোনো পরিবেশবিদ থাকুন, আমরা এই নিয়ে খুব শীঘ্রই দুর্গাপুজোর আগে আরও একটি অনুষ্ঠান করব। অনুষ্ঠানটার বিষয়টা যেটা হবে, আপনি যেহেতু একেবারে শেষ মুহূর্তে এই কথাটা বলেছেন, সেটা হচ্ছে স্যার আপনি জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে, পুলিশের তরফে, প্রশাসনের তরফে, পঞ্চায়েত, পৌরসভার তরফে মাঝে মধ্যেই কিন্তু অভিযান করা হয়, উদ্যোগ নেওয়া হয় যে বাজারে কোনোভাবেই কিন্তু এই কালো যে থিন করে এই যে প্লাস্টিক, এই প্লাস্টিকটা ব্যবহার করা যাবে না। আপনি জানেন যে বেশ কয়েক বছর আগে দুর্গাপুর শহরেও, আসানসোলেও চরম অভিযান চালানো হয়েছিল, ফ্যাক্টরিগুলোতে পর্যন্ত অভিযান চালানো হয়েছে। কিন্তু স্যার হঠাৎ করে অভিযান চালানো হয়, বলা হয়, উদ্যোগ নেওয়া হয়, আবার দিন কয়েক হয়তো দেখা যায় যে ওই ভালো প্লাস্টিক, অর্থাৎ আপনারা যে রেশিও মানতে বলছেন, কিছুদিন পরে আবার কিন্তু ছবি জেকে সেই। এটার ফলেও তো স্যার পরিবেশ, আমি যতদূর জানি যে দূষণ কিন্তু চরম আকার নেয়, এবং বিশেষত একদমই আপনি যে বলছিলাম শহর করার ক্ষেত্রেও যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। একদম, মানে এতে হয়টা কি, মানে মূলত মাটির সঙ্গে মিশলেও এতে কি সমস্যা? পলিথিনের মেন সমস্যা হচ্ছে পলিথিন ইজ নন বায়োডিগ্রেডেবল। বহু দিন থেকে যায়, কয়েকশো বছর থেকে যাবে পলিথিনটা। ফলে অনেকগুলো পলিথিন থেকে অনেক প্রবলেম হতে পারে, সেগুলো যদি বলতে যায় অনেক হয়ে যাবে। কিন্তু জাস্ট ছোট্ট একটা কথা বলি, এই যে মার্কারি, কালো রঙের যেটা ব্যবহার করা হচ্ছে, মার্কারি যেটা সাবস্টেন্স থাকছে, আমি ছাত্রদেরকে বলি, দেখ বেটা তোদের ক্লাসে এটা বললাম, তোরা কি করবি, কালকে মাছের থলিটা নিয়ে আসবি, যেই হয়ে যাবে আবার চারদিকে তাকাবি, টুক করে ডেনে ফেলে দিবি, এটাই তো করবি। কাজে মেন দরকার কিন্তু জনসচেতনতা। আপনি যে কথাটা বারবার বললেন, সরকার উদ্যোগ নেয়, সরকারের একার পক্ষে করা কখনোই সম্ভব নয়। আমাদের পাবলিক আর জনগণ এগিয়ে আসতে হবে। আমরা যদি বজ্রমুক্ত শহর করতে চাই, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শহরবাসীকে উদ্যোগ নিতে হবে। এবং যখনই দেখবো যে কেউ ড্রেনে পলিথিন ফেলছে, কোথাও পলিথিন ফেলছে, সেখানে তাকে একটু বলতে হবে, ভাইটি ফেলিস না। অন্তত এই ছোট্ট প্রতিবাদটা আমরা করি, তাহলে দেখবেন আমার শহর, আমি যে দুর্গাপুরের বাসিন্দা তাই বলবো, দুর্গাপুর বজ্রমুক্ত হবেই, একদম শিওর। স্যার আমাদের হাতে সময় আজকে আর একদমই নেই, আমি অনুষ্ঠানটা শেষ করবো, এবং আমরা চেষ্টা করেছি অনেকগুলো বিষয়কে সামনে আনার, বর্জ্যমুক্ত শহর গড়া, এবং সেক্ষেত্রে শহরকে সবুজ রাখার ক্ষেত্রেও অনেকগুলো ভাগকে আপনি আজকে সরাসরি তুলে দিয়েছেন, কারণ শহরকে সবুজ রাখার ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং প্লাস্টিকের বিষয়ে আমরা খুব শীঘ্রই আরো একটি অনুষ্ঠান করব। আমি একেবারে যাওয়ার আগে স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি নিজে একজন পরিবেশবিদ, একদম, আমরা স্মার্ট শহর গড়ে তুলতে চাইছি, একদম, আমরা সবুজ সমাজ গড়ে তুলতে চাইছি, গাছ লাগান, প্রাণ বাঁচান মুখে বলছি, হই হই করে বৃহৎ অনুষ্ঠান করছি, গাছটা মরল না বাঁচলো সেটা আর দুদিন পরে দেখতে পাই না, আমরা কেউ খবরটাই রাখি, একদম একদম একদম, সেই কাগজগুলো আছে কিনা আমরা কেউ দেখি না। আপনি নিজে একজন পরিবেশবিদ, সামগ্রিকভাবে শহরকে দূষণমুক্ত করতে, বজ্র দ্বারা বজ্রমুক্ত করতে, পরিবেশবিদ হিসেবে এবং একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে আপনার কি বার্তা রয়েছে? দেখুন, প্রথম বার্তা আমি আমার শহরকে ভালোবাসি, শহরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, এইটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। আমি স্কুলের ছাত্রদেরকে, আমি একজন প্রধান শিক্ষক, শহরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আমি প্রতিদিন পেয়ার লাইনে এই বার্তাটা দিই যে শহর তোমার, আমি বিদ্যালয় নিয়ে মেনলি বলি, বিদ্যালয় তোমার বিদ্যালয়, ইট ইজ ইয়োর সেকেন্ড হোম, এটা পরিষ্কার রাখার দায়িত্ব তোমার, এটাকে প্লাস্টিক ফ্রি করার দায়িত্ব তোমার। আমি পানিশমেন্ট দিয়ে পারবো না বাবা, যতদিন না তুমি তোমার হৃদয় থেকে এটা ভেবে নাও যে এটা তোমার সেকেন্ড হোম, ততদিন তুমি পারবে না। আর এই জন্য আমার বিদ্যালয়েও, রাজশেখর তোমাকে বলে রাখি যে আমি একটা বজ্রপীঠ তৈরি করেছি, সেখানে চলছে আমার বজ্র ফেলার কাজ চলছে। আমাদের যারা রান্নার যারা মাসিরা আছেন তারা খুব উদ্যোগী, তারা করেন, এবং সেখান থেকে সার তৈরি করে আমাদের যে কিচেন গার্ডেন আছে সেখানে ব্যবহার করি। আসুন না সবাই মিলে যদি বজ্রপীঠই করতে পারি এক একটা ঘরে,
আমার যদি ধরলাম সবাই করছি না, 50% লোকও যদি করতে পারি, কেউ তো করছে, প্রায় 50% লোকের বোঝা কিন্তু পৌরসভার কাছ থেকে কমবে। কাজে আমার কতগুলো স্লোগান আছে, স্লোগানগুলো বলে দিই। দেখেন, হ্যাঁ একটা স্লোগান আছে, সময় শেষ। বজ্রপিটের ব্যবহার, শহর হবে পরিষ্কার। আচ্ছা, চলুন না সবাই মিলে শহরটাকে এক ছবির মতন সুন্দর শহর গড়ে তুলি। একদম। সরকার করছে, সরকার করবে, আমি বেহুশ থাকবো। আসুন এই অবস্থান থেকে এবার আমরা সরে আসি, মুখে বড়াই না করে সচেতনতার বার্তা, সচেতনতার ভাবনা গড়ে উঠুক আপনার আমার নিজের বাড়ির অন্দরমহল থেকে। আজকের এই অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা জানাই বিশিষ্ট পরিবেশবিদ এবং সাগরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব বাবুকে, রাজীব চ্যাটার্জি। স্যার, আপনাকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে থাকার জন্য এবং দর্শকদের কাছে কথা তুলে ধরার জন্য। চলুন সকলে মিলে, গ্রাম হোক বা শহর, সমাজ আমার, সমাজ আপনার, সমাজ আমাদের সকলের, এই সমাজকে বর্জ্যমুক্ত গড়ে তুলি সকলে হাতে হাত মিলিয়ে। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই অপরকে ভালো রাখবেন। নমস্কার। থ্যাংক ইউ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।